বলে নিচ্ছি পাখিরা, আসলে আমার এডিটর অসুস্থ থাকায় এবং সময় কম থাকায় আজকের এডিটটা তেমন সুন্দর হয়নি। যদি আমি স্টোরিটা আর একদিন পর আপলোড দিতাম তাহলে অবশ্য এডিট ভালো করেই করা যেত। তবে যেহেতু আমি তোমাদের বলেছি আজকে আপলোড দিব, তাই এডিটে তেমন সময় না দিয়ে আজকে আপলোড দিয়ে দিলাম। আশা করি আজকের জন্য তোমরা মানিয়ে নিবে। এরপর থেকে অবশ্যই সবকিছু ঠিক থাকবে ইনশাল্লাহ। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে জিমিন, পেছনের সিটে তে, তার কোলে তেজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল জিমিন। আপনি কিছু মনে করেন না পা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। তে ছেলের উপর থেকে চোখ সরিয়ে জিমিনকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতন কাজ তো ভালো করেননি, তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে, শুধালো, কিছু মনে করো না জিমিন, খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালোর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? জিমিন প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আইজ নইলে কাইল এমনিতেই জানবেন। সত্যিটা হইল গিয়া আম্মা জান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধইরা ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আগ বাড়াইয়া জিজ্ঞেস করতে চাই নাই, কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন কি এত কিছু ঘাটে নাই? ভাইজান আইয়ু আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। তে সব শুনে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। জাঙ্কুকের বিয়েতে নামজনের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরে শত্রু মনোভাবাপন্ন আচরণ করা, নামজন আর জিনের সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। জিমিনকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে তে গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচেতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তেজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে পায়ে পায়ে ভেতরে ঢুকলো তে। ঢুকতে রিসেপশনের মতো একটা জায়গা। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পেছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? তে এগিয়ে গেল। আমি কিনতে আজ সকালেই ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে, আমি ফর্ম রেডি করে রেখেছি, ম্যাম আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। তেকে একপাশে থাকা সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে তের। বেসরকারি হাওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টার বালাই নেই। ছোটখাটো একটা স্কুল টাইপের জায়গা। তে যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা তেজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো। তেজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই তেজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো তে। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়ে গেলে মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। তে খুশি হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেয়েটি তেকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন তে জিজ্ঞাসা করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা
এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। তের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা, মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্বকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিত রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসল তে। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তে নজরপাত হলো তের। বেশ কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেদহীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজেদের স্বকীয়তায়। ওকে? তে থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখলো। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারলো না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সব থেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার, চা ইনও। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। ইনও? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না তের সত্যিকারের স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে ক্লাসের ভেতরে থাকা ইনও মাথা কাত করে তাকালো। তের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল তে, আর দাঁড়ালো না। দ্রুত উল্টা ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করলো না ইনওর দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর তে বাইরে চলে এলো। জিমিনের পরীক্ষা 40 মিনিটের ছিল, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি দিয়ে সে যখন জিমিনের কলেজের গেটের সামনে অপেক্ষা করছে, তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে আয়েশ করে বসে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল তে। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না। আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে তের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? জিমিন চলে আসায় বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করলো না বিধায় তে নিশ্চিত হলো, সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। জাঙ্কুকের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধনহারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে জাঙ্কুক। এক হাতে হেডফোন ধরা কানের কাছে, শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কত রমণী তো নাচতে নাচতে একেবারে জাঙ্কুকের কাছে ঘেঁষে এলো। হে মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস, পাল্টা হেসে উত্তর করলো জাঙ্কুক। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলা শুধালো, আজকের শোয়ের পর ফ্রি আছেন? ওয়ানা হ্যান্ড ওভার আ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? জাঙ্কুক নিজের বাম হাতটা তুলল। তার অনামিকায় একটা সিলভার আংটি জ্বলজ্বল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিউট!
আশেপাশের কিছু মেয়ে উৎসাহ নিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলেও ফেলল। জাঙ্কুক অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো! তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে জাঙ্কুক, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে, তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দে ছেয়ে গেল চারপাশ। প্রথমটাই কেউই বুঝতে পারলো না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়াও হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারে খেলায় বিষয়টা স্পষ্ট নয়। জাঙ্কুক ভ্রুকুচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হার হামেশায় শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিস কিনে ফেলতে পারবো অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি! তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে জাঙ্কুক এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের বাপেরই অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর জাঙ্কুককে দেখলো। আপনি মাঝখানে বাদ সাধছেন কেন? বিষয় টাকার না, বিষয় হলো বেয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কেন? কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর শালা বলিস কাকে? মাদার যা, এবার আমি নিজেই নিয়েছি তোর ওয়ালেট। কার কি বাল ছিড়বি ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে জাঙ্কুক স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললো। দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে ফালান, বাইরে ফালান দুটোকে, বদমাইশ। ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলতার মাঝেই জাঙ্কুকের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতে সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে বসলো, হুশ। তারপরে সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে, তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বরে অদ্ভুত একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধ হয়। সিকিউরিটি, চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেলে দুটো অবধি জমে গেল। জাঙ্কুক সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো তের কণ্ঠস্বর, শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? হাজব্যান্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল জাঙ্কুক। তির্যক হাসি ফুটলো তার ঠোঁটে। তে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কিনা? ওহ হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন। চেহারা না দেখা গেলেও জাঙ্কুক নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা তের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস তে কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে তে বিষয় পাল্টে ফেলল। যাকগে, শোয়ের মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি, সিলেট গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসলো জাঙ্কুক। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি?
তের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে হোটেলে গিয়ে সোজা রেস্ট নেবে, খাবে, তারপরই ঘুমাবে। আমি কালকে আর ফোন দেব না, দিলেই উল্টোপাল্টা কথা শুরু করবে। রাখছি। যথাজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল তে। জাঙ্কুক ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতে সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। জাঙ্কুক বাঁকা হাসলো। ওয়াইফি কামস ফার্স্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। জাঙ্কুকের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে তেল। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতে সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা জিন এবং আইইউ দুজনই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। জিন ফিরেছেন কিছুক্ষণ আগেই। আইইউ নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর তে রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া তেজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর জিনের চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে আইইউয়ের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। তে একটা ঢোক গিলে বলল, কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আইইউ তের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট, কুকি শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো জিনের তরফ থেকে, যার পরনায় হতবাক তারা। তবে তে এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফেল ফেল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক হচ্ছে কেন, যেন জাঙ্কুক জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়াতে মুখ ঘুরিয়ে পিছনে তাকিয়ে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর জাঙ্কুক, স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা, স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওড়না দিয়ে কপাল মুছে তে বলে উঠল, ব্যাপার কি, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ালো জাঙ্কুক। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। তে মুখ ফিরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটি শুকনো ঢোক গিলে সে জাঙ্কুককে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই, আপু তোমাকে লেবুর শরবত করে দিচ্ছি। না, কেন? জাঙ্কুকের অবুঝ প্রশ্নেতে ওড়না গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে, তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না। তিস টাকা দিয়েছে, ও বাইরেই খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে তেকে পুরোপুরি উপেক্ষা করে জাঙ্কুক হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার খনি দেখেছে। আলু ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গালতে গালতে জমে গেল তে। সে জানে জাঙ্কুকের আলু ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার? 12, 13? এর মধ্যে এত বোঝদার কবে হয়ে উঠল? তেকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে জাঙ্কুক মাথা কাত করে ডাকলো, আপু। চোখ পিটপিট করলো তে। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুত তা দূর করে তে এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। জাঙ্কুক হঠাৎ করে তের কাছে এগিয়ে গেল। উচ্চতায় ছেলেটা তার কাজ সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে জাঙ্কুক একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। তের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতঃপর গলার দিকটায় চাপলো অতি যত্ন নিয়ে। বকবক করে বলল, এত গরম পড়ছে, নিজের যত্ন নেন না কেন আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদের কে দেখবে? বুকের ভেতর ঝড় উঠল বুঝি তের।
বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারলো না সে। ঠিক, কেউ করেনি, আর কোনোদিন করবে কিনা সন্দেহ। তের কি হলো বলতে পারবে না। জাঙ্কুকের হাতটা সে চেপে ধরলো। মুচকি হেসে সেই হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, এই যে তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো। আপু খাবার নিয়ে আসছে, আর 2 তলায় কাই ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে। জাঙ্কুক জল জলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পল চেয়ে রইল তের দিকে। অতঃপর তার ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটলো, পবিত্রতম, সুন্দরতম। এই যে যাচ্ছি আপু, আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছড়ে লিভিং রুমের সোফায় ফেলে জাঙ্কুক ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কাই ভাই, ও কাই ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘরে তে স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতন ভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে তার, বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময়ই ভাইব্রেশনের শব্দে তের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গলে চুইয়ে পড়ছে ভেতরে। স্নিগ্ধ আবহাওয়া। বিছানায় ঠিক পাশে শুয়ে আছে তের কলিজার ধন, ঘুমে আচ্ছন্ন তেজান। ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। পেয়ে ছেলের দিকে চেয়ে রইল। একটি আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে অনেকটা, সৌভাগ্য তার। ছেলের মায়ায় বিভোর তের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হওয়ায় এবার মুখ ঘুরিয়ে নাইট স্ট্যান্ডে থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল তে। চোখ কচলে স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে জাঙ্কুকের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ তের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করত জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমূল বদলে গেছে। ছোট জাঙ্কুককে তে ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। তের রূপকথার গল্পও ছেলেটা মনোযোগ দিয়ে শুনতো। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন, খালামণির ছেলে এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেইনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সবকিছুই বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকের জাঙ্কুককে কিছুতেই সে পুরাতন জাঙ্কুকের সাথে মিলিয়ে উঠতে পারছে না। যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হটিয়ে তে জাঙ্কুকের পাঠানো মেসেজটা দেখলো। এটা কি, একটা ছবি? জাঙ্কুক হোটেল রুমের মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করলো তে। এটা সত্যিই জাঙ্কুক? মুখটা তো তার স্বামীরই, কি আশ্চর্য। GDMR9। তে টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকিয়ে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পারার দরকার নেই, সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। জাঙ্কুক কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করলো, ইজ দ্যাট হ্যালো কিটি? ও পিরিয়ড বেস্টি। তীর চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ওহ সৃষ্টিকর্তা, থেকে ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আলাদিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? আইকে আইকে ইটস এফার। আইকে কারা? কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে। তোমার ব্রেন সুস্থ আছে? 6-7 আবার কি? কে ঘুম জড়ানো চোখে আঙুল ঠেসে ধরলো। আপন মনে বিড়বিড় করলো, হে আল্লাহ, উঠিয়ে নাও, আমাকে না, ওই জল্লা ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ, আমিন। তারপরই সে রেগে মেগে টাইপিং করলো, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় না হলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দেব।
করুন, আমি এক্সপার্ট ওপেনার, ব্লকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। তে এবার একটু বিজয়ীর হাসি হাসলো। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরেছে ছেলে। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্ট সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? এটাই যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পুকি। তে আরেক দফায় থামলো। পুকি আবার কি? পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারবে না। একই ঢোক গিলে দ্রুত বিষয় পরিবর্তন করলো সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকে ওঠো না। উঠেছো যখন নাস্তা করে নাও। ফিরেছো কখন? মিসিং ইয়ার ড্যাডি অলরেডি। ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পোটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগি আর আপনার ড্যাডি। টিল দেন কিপ মিসিং মি। জাঙ্কুক অদ্ভুত একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। তে টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তখন আলাদিনের চেরাগটাও দিতে। চেরাগ ঘষে দৈত্যকে বের করে বলতাম এই বান্দার মাথায় কি চলছে সেটা আমাকে বুঝিয়ে দিতে। পরক্ষণে আপন মনে খানিক হাসলোতে, কেন তা নিজেও বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। তে পুরো দস্তুর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। জিনের ল্যাপটপটা ঠিকঠাক চলে, ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেট না সেটি। তাই নিজের বিয়েতে পাওয়া দেনমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে তে। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। তেজানকে একটা ঢোলা সুতির ফতোয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট একটা ক্যাপ দিল তে। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচুপু সোনা। জননীর আদর খেতে খেতে দন্তহীন মারি দেখিয়ে খিলখিল করে হাসলো তেজান। হাসপাতালের জন্য বের হচ্ছিলেন জিন। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুচকি হাসলেন। বেরোচ্ছ? তে প্রশ্ন শুনে মৃদু হাসলো। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছ 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? জিন ভ্রুকুটি করলেন। তে তাতে থমকে পড়ল। তার গাল জোড়া লালচে হয়ে উঠল। ওই মানে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তোমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? তের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে সে হেসে বলল, জি মনে থাকবে আম্মু। জিন বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে তের ডাক্তার শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়ালে তার চোখে জোড়া বুঝি ছলছল করে উঠল। চোখে জোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। তে তেজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকলো, আম্মু। চোখ জোড়া বুঝে ফেললেন জিন, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু। সরি, আসলে জাঙ্কুক আইয়ু দুজনেই আমায় মম ডেকে অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাকের স্বাদ পাই না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড। ক্রন্দন মাখা এক হাসি উপহার দিলেন জিন। এমন সুন্দর মুহূর্তে হল ঘরে প্রবেশ করলো আইয়ু। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে। ধপধপে সাদা হিল জোড়ায় ঠক ঠক শব্দ করে এগোচ্ছে সে। জিন মেয়েকে দেখে বলে উঠলেন, আইয়ু। আইয়ু থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো, চেম্বারে যাচ্ছিস? তের সাথে যা, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোর চেম্বারের পাশেই তো অ্যাপেলের শোরুম, নিয়ে যাস। ব্রুকুচকে ফেললো আইয়ু। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না। যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড জিমিন কোথায়?
জিমিন কলেজে গিয়েছে, ইন কোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, হোসি বাজারে, ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কোলে। তুই যা, সেফটি দরকার আছে। আইয়ু নাক মুখ কুচকে এমনভাবে ডেকে দেখলো যেন দুনিয়ার সবচেয়ে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশে মানা করলো না, ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ডেকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বার বসে থাকবেন আপনার জন্য। বলে সে গটগট করে হাঁটা দিল। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল আইয়ুয়ের। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে আইয়ুর চেম্বারের কাছে পৌঁছালো তে। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় তেল সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে তে স্থির হলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করেছে, তবু ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচই তো করছে সে, নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়, ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনে এক পাশে ডাব বিক্রি হচ্ছে, দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁকডাক করছে ফেরিওয়ালা। আইয়ুর চেম্বারটা দেখা যাচ্ছে অদূরে, খোলাই। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। আইয়ু তের দিকে ঘুরলো। আপনি গাড়িতে করে চলে যান, এটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল আইয়ু। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনেই পার্ক করা। তে এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। তে যান তার বুকে চুপটি করে লেপ্টে আছে। ঘুমে ঢুলুঢুলু করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। তে ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগোলো গাড়ির দিকে। ঠিক এমন সময় দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হুন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট আর একজনের মুখে মাংকি টুপি জড়ানো। তের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক, সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক, ঠিক একদিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অব্দি। জিমিনের কলেজেও একই বাইক। আর আজও আইয়ুর চেম্বারের সামনে সেই বাইক, দুজন ছেলে। এই গরমে মুখে মাংকি টুপি, অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। তে সিদ্ধান্ত নিতে বড়জোর 5 সেকেন্ডের সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। দুহাতের মাঝে তেজানকে বুকের ভেতর ঝাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পেছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু স্বচ্ছ তরল ছুঁড়ে দিল তের গায়ে। ছিটকে উঠল সবটা। অমোঘ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল তে। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুটুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আজ সবার আগে টের পায়। আইও তেমনি, সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল তের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুঁড়ে দিল। বাইক থেকে ছুঁড়ে দেয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো আইয়ুর ব্যাগে, বাকিটা ছিটকে গেল চারপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখলো কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেয়া মাছের মতো জ্বলে উঠল। অ্যাসিড। আইয়ু বুঝল সবার আগে, তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারপাশ। অস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। তের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির উপর রাখা দাঁতা হাতে তুলে নিল সে। ইবলিশের আওলাদ!
ঐশ্বরিক শক্তি ভর করলো বুঝি তের মাঝে। বুমেরাঙের মতো দাঁটা ছুঁড়ে দিল সে। ভাড়া ধাতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকারের পেছনে বসে থাকা মাংকি টুপি পরা ছেলেটার পিঠে বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। ওই অবস্থায় দ্রুত গতি বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পিছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দাগ স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আতাতীয়রা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতর। অতঃপর এক অশরীরী পিনপতন নীরবতা। বাকরুদ্ধ প্রত্যেকে, যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে কয়েক সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। তের চোখে যেন আগুন ঝরছে, ফুঁসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। তের বুকে লেপটে থাকা তেজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেলে মানুষ বোধ হয় তেমনটাই অনুভব করে, যেমনটা তে এই মুহূর্তে অনুভব করলো। ঝট করে মুখ নামিয়ে সে তাকালো। তেজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে, ধীরে ধীরে ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু! তেজানের সাথে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল তে। চারপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার, চেঁচামেচি, হাক ডাক। অথচ এত কিছুর মাঝেও তে শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময় দৌড়ে এলো আইয়ু। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল, পানি, প্লিজ, ঠান্ডা পানি, কেউ পানি জোগাড় করুন, কুইক! কয়েকজন দিক বিদিক হয়ে এদিক সেদিক ছুটে গেল। তেজানকে নিয়ে মাটিতেই বসে পড়েছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে। আমার বাবাটা, প্লিজ আম্মু, সরি আম্মু, পারিনি আম্মু, তোমাকে ব্যথা দিয়েছি, আমার আব্বুটা। ঝরঝর করে অশ্রু ঝরছে তের। তেজানের গগনবিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল। আইয়ু তের পাশে বসে বোতলের ছিপি খুলতে খুলতে বলল, আরে মেয়েটা কাঁদার সময় না, ওর হাতে ধরুন, সাবধানে, আমি পানি ঢালছি। তে দ্রুত মাথা দুলিয়ে তেজানের ক্ষত হয়ে যাওয়া হাতা ধরল। আইয়ু লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগারে। এই তো আব্বুটা, আম্মু আছে এখানে। ছটফটিয়ে কাঁদতে থাকলো তেজান। ছেলের মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আরো দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। আইয়ু দুটোই নিজের হাতে নিল, তারপর শটান উঠে দাঁড়িয়ে তেকে টেনে তুললো। জলদি হাসপাতালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুত ছিল, ইঞ্জিনও চালু করে রেখেছে। ছেলেকে নিয়ে দ্রুত গতিতে গাড়িতে উঠলো। আইয়ু মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতে ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা আইয়ু তেজানের হাতে পানি ঢেলে গেল। এত সব দৃশ্যের মাঝে কারো চোখে পড়লো না যে দৃশ্যটা, সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা নিকি। তের কিশোর ভাইটা এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল তে তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে। যেহেতু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা নেই, তাই নিকিকে সাথে নিতে চেয়েছিল। কিন্তু নিকির প্রথম ক্লাসে টেস্ট থাকায় পড়াশোনা করতে বসেছিল। আজ সকালে টেস্ট শেষ করেই পরে ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে হোসের কাছ থেকে জেনেছে সে আইয়ুর সাথে চলে গিয়েছে তে। সেখান থেকে সে এসেছিল সোজা সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছে, তখনই তাকে পাশ কাটিয়ে আততীয় বাইকটা ছুটে গিয়েছে। নিকি এক লহমা সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখল আইয়ু সামলে নিচ্ছে সবটা, তখনই সে নিজের সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চালালো। পিছু নিল বাইকটার। তার চোখ ক্রমশ রক্তাভ হয়ে উঠল। তেজানকে নিয়ে যাওয়া হলো জিনের হাসপাতালে। আইয়ু গাড়িতে থাকতেই ফোন করে জানিয়ে রেখেছিল। পৌঁছাতেই সোজা বার্ন ইউনিটে নেওয়া হলো তেজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটে গেল তে। খবর পেয়ে জিনও ছুটে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধও করতে হলো না। জিনের নাতি জেনে সবাই কাজে লেগে পড়ল মুহূর্তেই।
বিছানায় শুয়ে তেজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। জিনও ভেতরে আছেন সবকিছুর তদারকি করতে। তে রুমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনো মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। আয়ু উদ্ভ্রান্ত হয়ে বারবার রুমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। তে দেয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখলো। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমনভাবে হাঁপাচ্ছে সে। চোখের সামনে জগৎটা বুঝি দুলছে, দৃষ্টি ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। তে খেয়ালও করলো না কখন করিডোর বেয়ে বেশ কত পদশব্দ শোনা গেল। শুধু আইইউর আওয়াজ শোনা গেল। যেই হোক আইইউর স্বামী এবং জাঙ্কুকের দোলা ভাই যেই হোক ছুটে এসেছে দ্রুত। হাঁপাচ্ছে সে, বোঝা যাচ্ছে খবর পেয়েই দৌড়ে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে, বাবু কেমন আছে? আইইউ স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ালো। বলতে পারছি না, মম আছে ভেতরে, ডাক্তার এখন অবজার্ভ করছে। যেই হোক আইইউকে নিজের বুকে আগলে নিল। নিজেকে শক্তভাবে ধরে রাখলেও আইইউ আসলেই ঘাবড়ে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুজে ফেলল। নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে যেই হোক রাগান্বিত কণ্ঠে বলে উঠল, দিনে দুপুর এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন, কি সমস্যা ওদের ওই দুধের বাচ্চাটার সাথে? টার্গেট বোধ হয় টিয়াপু ছিল। কিছুটা ছিটকে গিয়ে তেজানের হাতে লেগেছে। কোন নিমক হারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো। করিডোর বেয়ে ছুটে আসছে নিকি। সে এসে ধপাস করে তের সামনে হাঁটু মুড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরলো। আপু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। তে এতক্ষণ যাবৎ নিজের আলাদা একটা ঘোরের মাঝেই ছিল। তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কাঁধে জোড়া খামচে ধরল সে। রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো নিকির দিকে। তুই তুই জানিস কে? বল আমাকে এক্ষুনি। কিভাবে জানিস? কে আমার কলিজায় হাত দিয়েছে বল। বোগাম। মাথা ঝাঁকালো নিকি। ক্রিস। তের ভ্রু কুঁচকে গেল। যেই হোক কাছে এসে দাঁড়ালো, শোধালো, ক্রিস কে? এলাকার পার্টির ছাত্রনেতা। নিকি গড়গড় করে বলে গেল, আপু, তোমরা যখন হাসপাতালে আসছিলে তখন আমি আমার সাইকেলে করে ওদের বাইকটাকে ফলো করেছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখেছি। যেখানে থেমেছে ওটা ওদের হাইড আউট। সবাই চেনে আপু, দুটো ছেলেই ক্রিসের চেলা। তে থমকে গেল। চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। যেই হোক আর আইইউ একে অপরের দিকে তাকালো। যেই হোক বলে উঠল, কিন্তু একটা পলিটিক্যালি ইনভলভ ছেলের তের উপর কিসের রাগ? আমার আপুর সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতেই পারে না। ওই ক্রিসের বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন কি আপনাদের কারো মধ্যেই ঘাপলা আছে। আমার বোনের উপর দিয়ে শোধ তুলে নিচ্ছে। রীতিমতো গর্জে উঠল নিকি। তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উকি দিলেন, বাচ্চার মা কোথায়? একটু ভেতরে আসুন আপনি। তে এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তায় তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে, শুধু নিজের ছেলে ছাড়া। ভেতরে তেজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট শরীরটা বেডে রাখা হয়েছে। হাতে ক্যানোলা সংযুক্ত, স্যালাইন বা ঔষধ জাতীয় কিছু দেওয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেওয়া। ছোট্ট অস্তিত্বটিকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর। স্যালাইনের নল দেখে তে আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। জিন তার কাছে এগিয়ে গিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ তে জিনের সাহায্য গ্রহণ করলো না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। অসহ্য চোখে ঝুঁকে ছেলের মুখটা আলতো করে স্পর্শ করলো। খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? তের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডাক্তার জানালেন, আল্লাহর অশেষ রহমত যে মাইল্ড বার্ন হয়েছে। সাথে সাথে ক্ষতে পানি ঢালার কারণে মূল বিপদটা সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চার স্কিন অনেক সেনসিটিভ। তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণে রাখবো আপাতত। ট্রিটমেন্ট চলমান থাকবে, অনুরোধ থাকবে ধৈর্য ধরার। তে জবাব দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। জিনি নিজের ভেজা চোখ মুছে বললেন, থ্যাঙ্কস ডক্টর।
আশেপাশের কোনো দৃশ্যেই আর আগ্রহ নেই তের। সে বিছানায় বসে সাবধানে তেজানের শরীরটা বুকে তুলে নিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানোলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে তেজান। শরীরটা তের বুকে কাদামাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ের সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে তের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনোদিন সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখাতেই দূরে সুগার বাইকটা চোখে পড়ল জাঙ্কুকের। মানুষের ভিড় ঠেলে লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সে আইইউ এর একটা টেক্সট মেসেজ থেকে। পরের দিন কল করেছিলেন। ওই অবস্থায় ইমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকা এসেছে। এখন সময়টা পরন্ত বিকালে গিয়ে ঠেকেছে। সুগা নিজের বাইক নিয়ে জাঙ্কুকের জন্যই অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কু কাছে আসতেই বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতেও বেশ ঝাঁজ নিয়ে জাঙ্কুক জিজ্ঞেস করলো, আমার বাচ্চা কেমন আছে? সুগা যদিও উত্তরটা প্রস্তুত করেই এসেছিল, তবে জাঙ্কুকের সরাসরি জিজ্ঞেস করায় কিছুটা অবাক হলো সে। তার বাচ্চা? এর আগে কখনো তেজানকে এতটা গভীরভাবে জাঙ্কুক সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে সুগা উত্তর করল, মাইল্ড বার্ন অবজারভেশনে আছে। সুগা কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি, জাঙ্কুক হঠাৎ খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত অগ্রাসী ভঙ্গিতে সুগাকে ঠেলে বাইকের উপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীরী ভর করতে দেখল। জাঙ্কুকের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, ভ্রুজোড়া একজোট হয়েছে ভীষণ কুঞ্চনে, পিয়ার্সিং কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। দাঁত কিরমির করে জাঙ্কুক রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল, কোথায় ছিলিস তোরা, কোথায় ছিলিস তোরা বেঈমানের দল? সুগা ব্যথা পাচ্ছে। জাঙ্কুকের হাতটা সে খামচে ধরল। কুল ডাউন জাঙ্কুক, তোর মাথা ঠিক নেই। সুগাকে দ্বিগুণ শক্তিতে ঠেলে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় জাঙ্কুক ঘোষণা করলো, আমার প্রাণটাই হাত দিয়েছে ওরা, আল্লাহর কসম সুগা, একটাকে ধরে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করেই সুগাকে ছেড়েও দিল জাঙ্কুক। তারপরে বন্ধুর অপেক্ষা না করে নিজেই বাইকের চালকের আসনে চেপে বসলো। নিজের চোয়াল চাপতে চাপতে সুগা মহা বিস্ময় নিয়ে তাকে দেখলো, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে কোনো পিশাচ জায়গা করে নিয়েছে। এই পিশাচকে ভীষণ রকম অচেনা ঠেকলো তার কাছে। তবে সুগা বেশি বাহানা করলো না, জাঙ্কুককে বাইক চালাতে দিল, নিজে পেছনের সিটে বসে পড়ল। কিছুক্ষণ বাদেই টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয়, রীতিমতো প্লেন ছুটিয়ে নিল জাঙ্কুক। এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল জাঙ্কুক, যেন রেসিং ট্র্যাকে রেস করতে নেমেছে সে। সুগা পেছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতালে পৌঁছানোর আগে আমাদের উপরওয়ালার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা? না পারতে চিৎকার করে উঠল সুগা। জাঙ্কুকের তরফ থেকে জবাব এলো না। বাইকের সামনে ঝুঁকে উল্টো গতি বাড়ালো সে। ছাড়িয়ে গেল ঘন্টায় 85 কিলোমিটার। সুগা চোখ বুজে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবলো, ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তার মোড়ে মোড়ে ধরে জাঙ্কুকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হলো সুগা। জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই। হেলমেটটা খুলে হাওয়ায় ছুড়ে দিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। সুগা সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। বুক এখনো ধড়ফড় করছে তার, যেন সামনেই দাঁড়িয়ে আছে যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতায় মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভেতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখাতেই ওয়েটিং জোনে নিজের বোন আইইউ আর দুলাভাই জেইহবকে অপেক্ষারত দেখতে পেল জাঙ্কুক। কুকি, ফাইনালি! আইইউ লাফিয়ে উঠল।
অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে জাঙ্কুক শোধালো, কোন রুম? হাত তুলে আইইউ দেখিয়ে দিল। জাঙ্কুকের মুখটা কেমন থমথমে, তাই সে বেশি কথা বাড়ায়নি। পিছনে সকলে তাকে অনুসরণ করলো নীরবে। একটি প্রাইভেট কেবিন দেওয়া হয়েছে তেজানকে। বাইরে পৌঁছাতেই কেবিনের স্বচ্ছ কাছের দেয়ালের ভেতরের দৃশ্য স্পষ্টত চোখে পড়ল জাঙ্কুকের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা। পরন্ত বিকালের হলুদাভ রশ্মি তার শান্ত মুখটাই পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। জাঙ্কুকের দৃষ্টি আটকালো তেজানের হাতের উপর। ওই নল, স্যালাইন, ব্যান্ডেজের বহর দেখে ক্রমশ শক্ত হয়ে উঠল তার দুহাতের মুঠো। এত জোরে পাকালো সে নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনে প্রথমবারের মতো এক ভয়ানক অনুভূতি অনুভব করলো জাঙ্কুক। এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শিশুটিকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক, তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেই হারালো জাঙ্কুক। কবে থেকে ওই পোটলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখতো, তবে জাঙ্কুককে আদৌ টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো তে। জাঙ্কুক তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য মিয়ে গেল। অশান্ত চোখে জোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করলো আপাদমস্তক। যখন নিশ্চিত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র তখনই জাঙ্কুক একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পায়ে পায়ে এগিয়ে গেল সে তের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। বিষয়টা বেমানান। তের চোখে জোড়া কেমন যেন ফাঁপা। জাঙ্কুকের বুক কাঁপল ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রিসিয়াস, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো জাঙ্কুক। একটি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস, তের ডান হাতটা সজোরে চড় দিল জাঙ্কুকের গালে। মাথাটা হেলে গেল তার এক পাশে, ঝুলে পড়ল রীতিমতো। জাঙ্কুক শ্বাস নেওয়াও ভুলে গেল। দুহাত মুঠো পাকিয়ে গেল দুপাশে। অত্যন্ত ধীরে মাথা কাত করে অবিশ্বাস মাখা জল জলে দৃষ্টিতে সে দেখল তেকে। রমণীর পাথুরে চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। তে দুহাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ সো মাচ আলাদিন।